কয় রোজা? দ্বিতীয় রমজান। দ্বিতীয় রমজান। সবাই রোজা রেখেছো? জি স্যার। ওকে। রোজা রেখে কথা বলতে হয় কম নাকি? রোজা রেখে কথা কম বলতে হয় না? কিন্তু স্যার আপনার তো পুরোপুরি বলা লাগবে। আমার তো পুরোপুরি বলা লাগবে, এই জন্য তো বললাম যে রোজা রেখে কথা বলতে হয় কম। বলতে বোঝা যাবে না। হ্যাঁ বলো। কম কথা বললে বোঝা যাবে না। কম কথা বললে বোঝা যাবে না, তাহলে আমাকে ঠিকই কথা বলতে হবে। এখন এটার জন্য আমি দায়ী না, এটার জন্য দায়ী কে? তোমরা। যদি আমার রোজা একটু হালকা হয় তাহলে আমি বলবো এটা আমার জন্য আমি বলিনি, এটা ছেলে মেয়েদের জন্য বলছি, ঠিক আছে না? ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ এই কথা বললে সমস্যা হবে না। আজে বাজে কথা বলা যাবে না, রোজা রেখে আজে বাজে কথা বলা যাবে না। মানে ভালো কথা যত বেশি বলবা তত বেশি সওয়াব পাবা। ভালো কথা, তুমি আরেকজনকে ভালো পরামর্শ দিবা, ভালো যুক্তি দিবা, ভালো বুদ্ধি দিবা, এগুলোর জন্য তুমি সওয়াব পাইতে থাকবা। আগে যেরকম সওয়াব পাইতে এখন বেশি বেশি সওয়াব পাবা রমজান মাসে যদি কাজগুলো করো। তো এই জন্য বলা হচ্ছে যে কথা কম বলতে মানে কি, আমরা যে আজাইরা কথাবার্তা বলি, আজাইরা বলতে যেগুলো কাজের কথা না সেইগুলো, সেই কথাবার্তাগুলো কম বলতে হবে। ওকে, তাহলে এখন আমরা যাই। লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম বলো তো? ভূপৃষ্ঠ হতে স্থলভাগের ত্বরণ নির্ণয় শিখাতে। এইসব তো ছিল। দুইটা ছিল। এইসব কয়টা ছিল বলছো? দুইটা। স্যার দুইটা। দুইটা, হ্যাঁ। স্যার প্রথমটার आंसर 1.862 into 10 to the power 6 মিটার। 10 টু দি পাওয়ার কত কত বলছো আরেকবার? 6। 6। তারপর দুই নাম্বারটা 7.55 into 10 to the power 5 মিটার। 10 টু দি পাওয়ার 5 মিটার। এবার বাকিরা সবাই আমাকে বলবে এই দুইটা কথা ঠিক আছে কিনা, বা এই দুইটা রেজাল্ট ঠিক আছে কিনা। দুইটাই ঠিক আছে। জি স্যার, দুইটার আনসারই ঠিক আছে। দুইটা আনসার ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমরা সবাই পেরেছো, আমি ধরে নিলাম। আজকে আমরা যেটা করব ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়, এটা করব বলছিলাম নাকি? यस স্যার। জি স্যার। এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ, এটার জন্য একটা চিত্র এঁকেছিলাম, তোমরাও এঁকেছিলা। এই চিত্রটা সবাই কমপ্লিট করো। এতটুকু কমপ্লিট করো, আমি এখানে কথা বলবো। এখানে আমাকে কথা বলতেই হবে, কথা না বললে হবে না। তোমাদের চিত্র আঁকা শেষ হলে আমাকে একটু জানাবা। চিত্র আঁকা শেষ? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইবার মনোযোগ দাও। দেখো, আমরা বলেছিলাম ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে যত উপরে নিয়ে যাওয়া হবে বস্তুর উপর আকর্ষণ বল তত কমবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান তত কমবে। কথাটা ঠিক না? यस স্যার। জি স্যার। এটা যদি পৃথিবী হয়
পৃথিবী থেকে উপরে নিয়ে গেলে কেন্দ্র থেকে তার দূরত্ব কমতে থাকে, তার দূরত্ব কমতে থাকলে দূরত্ব বাড়তে থাকে, তার দূরত্ব বাড়তে থাকলে সে জায়গায় জি এর মান কমতে থাকে। সত্য না মিথ্যা? Yes, sir. সত্য সত্য। এই জায়গায় আমরা খুব সহজেই এই ঘটনাটা বুঝতে পারি। এবার যখন বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে নেওয়া হবে, পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরের দিকে কিভাবে নিব আবার বলে দিচ্ছি। একটা গর্ত করব, সেই গর্তের ভিতরে যদি একটি বস্তুকে নিয়ে যায় তার মানে কি পৃথিবীর ভিতরে চলে গেল, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেল। তো কেন্দ্রের দিকে নিয়ে গেলে এখানে দূরত্বটা কমে যায়, এখানে হয় আর মাইনাস এইচ। তো দূরত্ব কমে গেলে জি এর মান বেড়ে যাওয়ার কথা। সত্য না মিথ্যা? Yes, sir. দূরত্ব কমে গেলে জি এর মান বেড়ে যাওয়ার কথা। সত্য না মিথ্যা? সবাই বলো। সত্য স্যার। সত্য। কিন্তু হ্যাঁ, কিন্তু এই জায়গায় যখন আনা হবে তখন জি এর মান কমবে। প্রশ্ন হলো জি এর মান কেন কমবে সেটা আমরা ভালো করে বুঝে নিই। এই চিত্রগুলো তোমাদের রাখার দরকার নেই, আমি শুধু এই একটা চিত্র দিয়ে লিখবো, এইগুলো তোমাদের বোঝানোর জন্য বলছি। দেখো, যদি তুমি সম্পূর্ণ পৃথিবীটাকে দেখো আর এই জায়গায় যদি তুমি একটা বস্তুকে রাখো, সম্পূর্ণ পৃথিবীর ভর হলো এম আর এই বস্তুর ভর হলো স্মল এম। এবার এই পৃথিবীটাকে আমি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব? পৃথিবীটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি না? এমনি ভাগ করতে পারবো না, কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে পৃথিবী হলো। সত্য না মিথ্যা? Yes, sir. ওকে, এবার দেখো তো, এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এই বস্তুটাকে তার নিজের দিকে টানবে না? Yes, sir. এই যে পৃথিবীর মধ্যে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা ধরেছি, এই প্রত্যেকটা ক্ষুদ্র অংশ উপরে যে বস্তুটা আছে পৃথিবীর পৃষ্ঠের উপরে অথবা পৃথিবীর পৃষ্ঠে, তাহলে প্রত্যেকটা অংশ এই বস্তুটিকে পৃথিবীর এই ক্ষুদ্র অংশের দিকে টানবে। তাহলে এখানে লব্ধি টানটা, লব্ধি বলটা কোন দিকে কার্যকর হবে? মাঝ বরাবর। কেন্দ্রের কোন দিকে। বরাবর? কেন্দ্র বরাবর। কেন্দ্র বরাবর। কেন্দ্র বরাবর। গুড। কারণ এই দিকে উপাদানের পরিমাণ যা, এই দিকে উপাদানের পরিমাণ তাই, তাহলে এই পাশের টানের পরিমাণ যা, এই পাশের টানের পরিমাণ তাই। তার মানে একদম কেন্দ্র বরাবর এই বস্তুটিকে টানবে। সত্য না মিথ্যা? সত্য। Yes, sir. ওকে, এইবার তাহলে জায়গায় আসি। এইটা আমাদের পৃথিবী। এবার এই পৃথিবীর মধ্যে তো অনেকগুলো অংশ আছে নাকি নাই? বলো, Yes, sir. আছে কিনা? আছে। এটা কিন্তু কোনো বইয়ে তুমি পাবা না ব্যাখ্যাটা। এই ব্যাখ্যাটা কোনো বইয়ে নাই। এই ব্যাখ্যাটা আমি দিচ্ছি তোমাদের বোঝার জন্য। ফিজিক্স, এটা আসল ঘটনা। এটা কিন্তু শুধু বোঝার জন্য না, এটা একদম ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে বুঝলে তুমি এই জি কেন পরিবর্তন হয় সেটা বুঝবা, আর না হলে কিন্তু বুঝবা না। বইয়ে শুধু একটা কথা বলা আছে, একটা নতুন গোলক কল্পনা করা হলো, সেই গোলকের পৃষ্ঠে থাকবে এই বস্তুটি। সেই গোলকের কথা আমরা এখানে বুঝবো। আসলে কেন পৃথিবীর ভিতরের দিকে গেলে জি এর মান কমে সেটা আমরা ভালোভাবে বুঝবো। খেয়াল করো, এইখানে যদি আমি একটি বস্তুকে রাখি, এম বরের বস্তুকে, দেখো এইখানে যখন আমি রেখেছিলাম তখন সবগুলো টান ছিল নিচের দিকে। সবগুলো টান কোন দিকে ছিল? নিচের দিকে। নিচের দিকে। এখন যদি আমি পৃথিবীর একটু ভিতরে বস্তুটিকে রাখি, তাহলে উপরের দিকেও অংশ আছে আবার নিচের দিকেও অংশ আছে নাকি নাই? Yes, sir. আছে। এইবার এই বস্তুটিকে নিচের দিকের অংশগুলো নিচের দিকে টানবে, এই যে দিকে টানবে।
এবার উপরে যে অংশগুলো আছে তারা তো তাকে উপরের দিকে টানবে, টানবে নাকি টানবে না? Yes, sir. টানবে। হ্যাঁ, যখন বস্তু পৃথিবীর বাইরে অর্থাৎ পৃষ্ঠে অথবা উপরে থাকে তখন টান সবগুলো পৃথিবীর দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে লব্ধি টানটা হয়। এইখানেও নিচের দিকে দেখো একটা অংশ আছে, এই বস্তুটার নিচের দিকে একটা অংশ আছে, সেই নিচের দিকের অংশগুলো নিচের দিকে টানতেছে, কিন্তু এর উপরের দিকের যে অংশগুলো আছে সেই অংশগুলো তো উপরের দিকে টানবে। সত্য না মিথ্যা? Yes, sir. এবার যদি একটা বস্তু পৃষ্ঠে থাকে, পৃষ্ঠে থাকলেও টানগুলো সব নিচের দিকে হয়। এবার বস্তু যদি ভিতরে ঢুকে যায় তাহলে টান দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এখানে নিচের দিকে লব্ধি টান যা ছিল, এখানে কি নিচের দিকে লব্ধি টান তা থাকবে না একটু কমে যাবে? একটু কমে যাবে। কমে যাবে। কমে যাবে। একটু কমে যাবে। এবার টান যদি কমে যায় তাহলে জিও কমে যাবে, কারণ ফিজিক্যাল টু এমজি আমরা জানি। এই টান যদি নিচের দিকে কমে যায় তাহলে জি এর মানে কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। কমে যাবে। আমি আমি আরেকটা কথা বলে নেই, তারপরে তোমাদের কাছে ঘটনাটা ক্লিয়ার হবে। মনে করো এই বস্তুটাকে আমি একেবারে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলাম, পৃথিবীর কেন্দ্রে। এবার পৃথিবীর কেন্দ্রে যখন বস্তুটি আছে, পৃথিবীর চারদিকে যে উপাদানগুলো আছে চতুর্দিকে, তারা এই বস্তুটিকে চতুর্দিকে টানবে নাকি টানবে না? Yes, sir. টানবে? Yes, জি sir. স্যার। জি স্যার। পৃথিবীর কেন্দ্রে তুমি যখন একটি বস্তুকে নিয়ে যাবে তখন এই বস্তুটিকে পৃথিবীর চারপাশে যে উপাদান বা মাটি যাই বলো, পাথর, লোহা যাই বলো, যেগুলো আছে তারা চতুর্দিকে টানবে। এবার যদি চতুর্দিকে টানে তাহলে এইটার উপরে লব্ধি বল কত হবে? শূন্য। শূন্য। লব্ধি শূন্য। বলের মান শূন্য, আর লব্ধি বলের মান শূন্য হলে mg is equal to 0, সুতরাং g is equal to 0। আর এই কারণে পৃথিবীর কেন্দ্রে তুমি যদি একটি বস্তুকে রাখো তাহলে বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের মান হয় 0। বস্তুর উপর অভিকর্ষ ত্বরণের মান কত হয়? 0. 0। এবার দেখো আমি কথাগুলো একটু ধাপে ধাপে বলে দেই। যদি বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে থাকে তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে টান হয় সর্বোচ্চ। যদি বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উপরে নিয়ে যায় তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে টান এখান থেকে একটু কমে যায়। সত্য না মিথ্যা? Yes, sir. সত্য। যদি বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ভিতরের দিকে ঢুকিয়ে দেই তখনও এখান থেকে যে টান ছিল এখানে টানের পরিমাণ একটু কমে যায়। এইবার পৃথিবীর ভিতরের দিকে ঢুকাতে ঢুকাতে একটা পর্যায়ে যদি বস্তুটিকে আমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই তাহলে আর কোনো টানই থাকে না, টানের পরিমাণ হয়ে যায় 0। কারণ চতুর্দিকে বলের পরিমাণ সমান এবং বিপরীতমুখী হওয়ার কারণে পরস্পরকে কি করে দেয়? বেনিশ করে দেয়। আর এই কারণে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, পৃথিবী থেকে যত উপরের দিকে যাওয়া জি এর মান কমবে, পৃথিবী থেকে যত নিচের দিকে যাওয়া অর্থাৎ কেন্দ্রের দিকে যাওয়া জি এর মান কমবে। কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে জি এর মান হবে 0। বলো ফিজিক্সের এই ব্যাখ্যাটা বুঝেছো কিনা? ম্যাথমেটিক্যাল অংশ করবো আমরা। লব্ধিটা স্যার লব্ধি বল না স্যার? লব্ধিটা হচ্ছে লব্ধি বল। হ্যাঁ, লব্ধিটা হচ্ছে লব্ধি বল। তোমরা বাকিরা বলো এই ঘটনাটা বুঝেছি কিনা? এই ঘটনাটা কিন্তু কোনো বইয়ে তুমি এভাবে পাবা না। আমি ফিজিক্স বুঝাইলাম, এইবার এটার গাণিতিক সমীকরণ আমি বের করবো ইনশাআল্লাহ। স্যার বলো। স্যার কাউকে যদি স্যার কেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্যার, তারপর নিজের অংশ যদি ফাঁকা করে দেয় স্যার, তাহলে কোনো নামবে না? এবার কেন্দ্রে নিয়ে গিয়ে আরেকবার একটু বলো বাবা। স্যার কাউকে যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হলো স্যার, তারপর যদি নিচের অংশটুকু ফাঁকা করে দেয় স্যার, তাহলে কেউ নিচে নামবে না? ওকে, না নামবে না, কেন্দ্রেই থেকে যাবে। হ্যাঁ, এটার জন্য আমি আরেকটা মজার ঘটনা বলি তোমাদের। দেখো এইটা হলো পৃথিবী, এই জায়গায় হলো বাংলাদেশ, আর এই জায়গায় কি? আমেরিকা। আমেরিকা। ওকে, বাংলাদেশ
আর আমেরিকা। তো বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার জন্য আমরা যদি বাংলাদেশ থেকে একটা গর্ত করি এই জায়গায়, আর যদি এদিক দিয়ে বের করে দেই, তাহলে পাসপোর্ট ভিসা ছাড়া আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যেতে পারবো না? স্যার এটা তো অসম্ভব। সম্ভব অসম্ভব পরে বলছি। তাহলে এই সুবিধাটা আছে না, গর্ত করবো আর ওই দিক দিয়ে টুক করে বের হয়ে যাবো। হ্যাঁ, যদি যদি এরকম একটা সুড়ঙ্গ পথ তৈরি করা যেত সোজা, তখন কি ঘটনা ঘটতো দেখো। আমি যদি একজনকে এইখান থেকে ছেড়ে দিতাম, এই ছেলেটা আমেরিকা যাইতো আবার এখানে আসতো, আবার আমেরিকা যাইতো আবার এখানে আসতো, সারা জীবন ধরে এভাবে খালি দুলতে থাকতো। প্রশ্ন হলো কেন? হ্যাঁ, প্রশ্ন হলো কেন? উত্তর উত্তর দেখো, সড়কগুলো দেখেছো না তোমরা? ইয়েস স্যার। এই জায়গা থেকে ছেড়ে দিলে এখানে যায় আবার এখানে আসে, আবার এখানে যায় আবার এখানে আসে, সত্য না মিথ্যা? ইয়েস স্যার। সত্য। এই জায়গায় যদি একটা গর্ত করা হয়, আমরা খুব সহজে দেখতে পাই একটা ছোট ইটের কণা বা পাথরের টুকরাকে ছেড়ে দিলে নিচের দিকে চলে যায়, সত্য না মিথ্যা? ইয়েস স্যার। এবার এই পাথরের টুকরাটাকে ছেড়ে দিলে নিচের দিকে যাওয়ার সময় তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে এই জায়গায় গিয়ে কেন্দ্রে গিয়ে বেগের মান হয় সর্বোচ্চ, বেগ ম্যাক্সিমাম। এইবার বেগের মান সর্বোচ্চ হওয়ার কারণে যখন সে এই পাশে চলে যায়, গতি জড়তার কারণে সে যখন এইদিকে চলে যায়, তখন তাকে আবার পিছনের দিকে টানে। তুমি যেটা মনে করতেছো, এই যে এইখানে বাংলাদেশে থেকে এইখানে গর্তের মধ্যে ছেড়ে দিলাম, আমেরিকায় গিয়ে যদি তুমি একজন, এখানে আমাদের বাংলাদেশ থেকে একজন প্রতিনিধি যদি আমেরিকায় রেখে দেই, সেও দেখবে এটা নিচের দিকে যাচ্ছে, এটাও নিচের দিকে। আমেরিকায় কি নিচের দিকে এইটা নাকি এইটা? নিচের দিকে। এইটা হলো নিচের দিক, এটা হলো নিচের দিক, আর আমাদের বাংলাদেশে হলো নিচের দিকে। এটা কেন এরকম হয় সেটা আমাদের বুঝতে হবে। আমরা আছি কোথায়? আমরা আছি এই যে জায়গায়, এই জায়গায় একজন মানুষ, এই জায়গায় কিন্তু মানুষ আছে, পড়ে যায় না কেন সে? এই জায়গায় মানুষ আছে জানো, নাকি আমেরিকায় মানুষ নাই? আছে। পড়ে যায় না কেন? আমার এক স্টুডেন্ট যে প্রশ্ন, যে গর্ত করে দিলে এই দিক দিয়ে পড়ে যাবে কিনা। হ্যাঁ, এই এই যে এইখানে আমরা মনে করতেছি আমরা ভূপৃষ্ঠে আছি, উপরের দিকে আছি, তো এই লোক কি নিচের দিকে আছে না উপরের দিকে আছে? উপরের দিকে। এই চারদিকে যারা আছে সবাই উপরের দিকে আছে, কেউ নিচের দিকে নাই। উপরের দিক বলতে এখানে কি বোঝায়? আমরা মাটিতে থাকতে পারতেছি, এর কারণ হলো পৃথিবী আমাকে কেন্দ্রের দিকে টানে, আর এই জন্য দাঁড়িয়ে থাকতে আমাদের কষ্ট হয়। শুধু আমাকে টানে এরকম না, আমার হাত এইভাবে যদি ধরে রাখি, তাহলে আমার হাতটাকেও টানে সে, টানে নাকি টানে না? ইয়েস স্যার। এই হাতটাকে টানে বলে আমার এখানে ধরে রাখতে কষ্ট হয়। 10 মিনিট ধরে রাখো, দেখো অবস্থা কি হয় তোমার হাতের। কারণ এখানে ধরে রাখতে আমাকে একটা বল প্রয়োগ করতে হয়, কারণ যেই বলে টানতেছে সেই বলের বিপরীতে আমাকে হাতটা ধরে রাখতে হয়, আমার বডিটাকেও ধরে রাখতে হয়, এই জন্য দাঁড়িয়ে থাকতে আমাদের কষ্ট হয়। আমরা যদি সোজা হয়ে শুয়ে যাই, তাহলে আমাদের সব থেকে বেশি আরাম লাগে, সত্য না মিথ্যা? সত্য। সত্য। কারণ আমাদের শরীরের প্রত্যেকটা অংশকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। আমাকে যেরকম টানে, আমেরিকায় যে আছে, আমেরিকায় যে লোক আছেন, সেই লোককেও পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। আর এই কারণে তারও নিচের দিক হলো এটা, আর তার উপরের দিক হলো বাইরের দিক। আমাদের উপরের দিক এদিকে, এই পাশে যে থাকবে তার উপরের দিকে এইদিকে, এই পাশে যে থাকবে তার উপরের দিকে এদিকে। কথাগুলো কি আমি বুঝাতে পেরেছি না পারিনি? ইয়েস স্যার। Yes, sir. তাহলে এখান থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে এটা একবার আমেরিকা যাবে, আরেকবার বাংলাদেশে আসবে, আরেকবার আমেরিকা যাবে, আরেকবার বাংলাদেশে আসবে।
মাঝে গিয়ে থেমে যাওয়ার কথা ছিল, থামবে না কেন? গতি জড়তার কারণে। এই যে এই জায়গায় গিয়ে থেমে যাওয়ার কথা ছিল, থামে না কেন? তার গতি জড়তার কারণে থামে না। এইবার বলতে পারো যে স্যার এই সারা জীবন ধরে চলবে, এটা তো সারা জীবন ধরে চলে না। হ্যাঁ, ওইটাও চলবে না। যদি কোনো কিছুর বাধা থাকে, বায়ুর বাধা হোক বা কোনো উপাদানের বাধা হোক, যদি বাধা থাকে তাহলে সারা জীবন ধরে চলবে না, আস্তে আস্তে থেমে যাবে। স্যার আমার কথাগুলো একটা কি কোয়েশ্চেন ছিল স্যার। এক কোশ্চেন করো। স্যার কিভাবে যাবে স্যার? কেন্দ্রের পরের থেকে তো স্যার উপরের দিকে টানবে স্যার, টেনে তো আবার ওই মাঝখানে নিয়ে যাবে, কিভাবে স্যার নিচে যাবে? এটা হ্যাঁ হ্যাঁ সম্ভব হ্যাঁ না। হ্যাঁ, এবার হচ্ছে এইখান থেকে যখন নিচের দিকে নামতেছিল, তার বেগ আস্তে আস্তে বাড়ে না? ইয়েস স্যার। এইখানে এইখানে গিয়ে বেগের মান মনে করো 10 কিলোমিটার/সেকেন্ড। এখানে গিয়ে বেগের মান 10 কিলোমিটার/সেকেন্ড, তার মানে তার গতি জড়তার কারণে এখানে যে আবার এইদিকে টানছে, গতি জড়তার কারণে এইদিকে যাবে যাবে যাবে, কিন্তু বিপরীত দিকে টানার কারণে তার বেগ আস্তে আস্তে কমতে কমতে এখানে গিয়ে আবার জিরো হয়ে যাবে। তারপরে আবার সেই দিকে টানবে, আবার ওইদিকে টানার জন্য তার বেগের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় বেগের মান হচ্ছে জিরো, এখান থেকে বেগ বাড়তে বাড়তে এই জায়গায় হয় বেগ সর্বোচ্চ, ভি হয় ম্যাক্সিমাম। এখান থেকে বেগের মান কমতে কমতে আবার এই জায়গায় হয় বেগের মান জিরো, আবার এদিকে আসতে থাকে। কেন? কারণ বিপরীত দিকে তাকে টানে বলে সে আবার এদিকে আসতে থাকে। এখানেও তাই, কেন্দ্র তো এটা অতিক্রম কি করার সরল পর দোলকের মতো কাজ করবে? অদোলকের মতো কাজ করবে। স্যার, তাহলে তো এত কষ্ট করে সুড়ঙ্গ বানায় লাভ হলো না, কারণ সে তো বাংলাদেশ থেকে যে আমেরিকাতে তো স্টিক করতে পারছে না, সে তো আবার তাহলে বাংলাদেশের দিকে ব্যাক করবে। মানে কষ্ট এটা কি করে শুরু, কখনোই পসিবল না। এটা এটা পসিবল। একটা একটা লজিক দেখাই পসিবল কিভাবে। তোমাকে মনে করো এই জায়গা থেকে ছেড়ে দিব, হ্যাঁ, এই জায়গা থেকে তোমাকে আমি ছেড়ে দিব, আর এই জায়গায় মাটির ভিতরে একটা একটা স্টেশন বানাবো আমরা, হ্যাঁ। যখন দেখবো তুমি এইখানে গিয়ে পৌঁছাইছো, তখন আমরা এখানে আটকাই দিব। এখানে আটকাই দিলে তুমি এখানে থেকে যাবো। স্যার গায়ে বুঝতে চুম্বক পেরেছো? লাগিয়ে দেওয়া হবে, পরে চুম্বক দিয়ে আকর্ষণ করে উপরে উঠানো হবে। হ্যাঁ, না, ঘটনা হচ্ছে যখন সে এই জায়গায় পৌঁছাবে, এই জায়গায় পৌঁছাইলে আমরা এই যে এখানে যে একটা স্টেশন বানালাম ভিতরে গর্ত করে, সে জায়গা থেকে যে আটকাই দিলাম, এই জায়গায় আটকাই দিলে সে তো এখানে গিয়ে আটকে যাবে। আর আটকে গেলে তাকে আমরা এখান থেকে উঠে নিবো, আমেরিকায় সাপ্লাই করে দিব। খুব সহজে আমেরিকা যাওয়ার পদ্ধতি এটা। আমরা কি একটা সুড়ঙ্গ বানাবো? স্যার সুড়ঙ্গ বানালে তো স্যার পৃথিবী দুই ভাগ হয়ে যাবে। ও না স্যার, না না, হবে না, হবে না, ঠিক দুইবার আছে হবে স্যার। না। Yes, sir, সুড়ঙ্গ ঠিক আছে। বানালে পৃথিবী, এটা তো 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল তো, তাই না? একটা ছিদ্র Yes, sir, করলে। yes, sir, বুঝতে পেরেছি স্যার। ওকে ওকে, এইটাও দেখো, এটা পসিবল না। কেন পসিবল না? তো লাভার স্তর আছে, পানির স্তর আছে। হ্যাঁ, লাভার স্তর আছে, পানির স্তর আছে, ভিতরে আবার ওই কি বলে প্লাজমা আছে, এত উত্তপ্ত পদার্থ আছে যে সেই জায়গায় কিছু ঢুকানোর সাথে সাথে গলে যাবে। তো সেই দিক দিয়ে পাঠানো আসলে সম্ভব হবে না। ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে, আমরা জানি না। তো ভিতরের দিকে গেলে জি এর মান কমবে, এটা আমরা বুঝতে পেরেছি। সত্য না মিথ্যা? Yes, sir. এইবার তাহলে লেখো, মনে করি
নিচে কয় লাইন লিখতে পারবো? অনেক জায়গা আছে। শুনতে পাচ্ছ এখন? Yes, sir. ওকে, লিখে নাও, আমি বুঝাবো, বুঝানোর পরে তোমাদের যার যা প্রশ্ন থাকবে সবগুলো উত্তর দিব ইনশাল্লাহ। সবাই একটু লিখে নাও। তোমাদের লেখা কি শেষ? জি স্যার। ওকে, আশা করি সবার লেখা শেষ। খুবই সহজ প্রতিপাদন। এই প্রতিপাদন গুলো আসলে কঠিন না যদি আমরা বুঝি, আর না বুঝলে কিন্তু কঠিন। এগুলো বুঝতে হবে। এতক্ষণ আমরা বর্ণনা দিচ্ছিলাম কেন জি এর মান ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলে কমে। এখন সেটার ম্যাথমেটিক্যাল যে টার্মটা সেটা আমরা দেখব। ওকে, মনে করতে এম পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ভর আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তোমাদের মনে আছে না, নাকি মনে নাই? Yes, sir. মনে আছে। একটি এম ভরের বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ গভীরতায় স্থাপন করা হলো। এম ভরের একটা বস্তু এইচ গভীরতায় এই পি বিন্দুতে স্থাপন করা হলো, যে বিন্দুতে আমরা
মূলত অভিকর্ষজ ত্বরণের মানটা বের করবে এইচ গভীরতায়। কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। না স্যার। এবার পৃথিবীর আয়তন V = 4/3 πr³ লেখা যায় না? পৃথিবীকে একটা গোলক ধরে এই আয়তনটা Yes, sir. লেখা হয়, লেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে পৃথিবীর ঘনত্ব ρ = m/v আমরা জানি। m এর জায়গায় রয়ে গেল, v এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। এইটা হলো পৃথিবীর ঘনত্ব। কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হলো 1 ঘনমিটার আয়তনের ভর। বলো ঘনত্ব মানে কি? 1 ঘনমিটার আয়তনের ভর। 1 ঘনমিটার আয়তনের ভর। ওকে, এইবার এইখানে দেখো একটা মজার ঘটনা আছে। r-h ব্যাসার্ধের একটি নতুন গোলক কল্পনা করি। এখানে যখন আমি h গভীরতায় নিয়ে আসলাম বস্তুটিকে, তাহলে এইখানে কেন্দ্র থেকে p বিন্দুর দূরত্ব হবে r-h। সত্য না Yes, মিথ্যা? sir. জি স্যার। সত্য। সত্য। ঠিক আছে, তোমরা আমাকে একটু মনে করিয়ে দিবা পুরানো দিনের কথা। এইটা যদি পৃথিবী হয়, ব্যাসার্ধ যাই হোক, আর এইটা যদি বস্তু হয়, তাহলে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আছে। বস্তু কোথায় আছে? পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর পৃষ্ঠে। তখন g = gm/r²। আমরা এই সূত্রটা জানি। জি স্যার। Yes, sir. আমরা এই সূত্রটা জানি নাকি জানি না? জানি স্যার। জানি স্যার। জানি। এইবার এই গোলকটা দেখো, এই গোলকটা, এটা হচ্ছে নতুন একটা পৃথিবী, যে পৃথিবীর বাইরে দিয়ে একটা অংশ আমরা ছাঁটাই করে দিলাম। যদি বাইরে দিয়ে একটা অংশ ছাঁটাই করে দিই, আমরা থাকবো? না না স্যার। স্যার। আমরাও বেরিস। বাইরে দিয়ে ছাঁটাই করলে মানে কি, বাড়ি ঘর আমাদের সব শেষ। আচ্ছা, ওইভাবে ছাঁটাই করলাম না, আমরা বুঝার জন্য বলছি আর কি, যে বাইরে দিয়ে একটা অংশ যদি বাদ দেই, তাহলে এটা একটা নতুন গোলক বলেছি। আর এই নতুন গোলকের পৃষ্ঠে থাকবে এই এম্বরের বস্তুটি। সত্য না মিথ্যা? Yes, sir. সত্য। আমাকে কি আবার কেউ ফোন দিচ্ছে? না, ফোন দিচ্ছে। ওকে, এবার যদি নতুন গোলকের পৃষ্ঠে বস্তুটি থাকে, তাহলে এই জায়গায় জি এর মান হবে এখানে gm/r-h²। কারণ নতুন গোলকের ব্যাসার্ধ এই জায়গায় কত? r-h। ব্যাসার্ধ কত? r-h। এইবার এই জায়গায় সমস্যা আরেকটা দাঁড়ালো। সেই সমস্যাটা কি? সমস্যাটা হলো নতুন গোলকের ব্যাসার্ধ ঠিক আছে, যেহেতু নতুন গোলকের পৃষ্ঠে বস্তুটি আছে, তাহলে নতুন গোলকের ভর লাগবে আমার। কি লাগবে? ভর। ভর। তাহলে এই নতুন গোলকের ভর তো সম্পূর্ণ পৃথিবীর সমান হবে না, হবে? না স্যার। কম হবে। আর এই কারণে এই যে এখানে হচ্ছে এম প্রাইম দিলাম আমরা। এই যে এই সূত্রটা আসলে এই জায়গায় আমি বলবো ঘটনাটা ভেঙে ভেঙে আস্তে আস্তে একটা ঘটনা ব্যাখ্যা করে নিলাম। তাহলে সূত্র হলো g = gm/r²। মূলত যেহেতু এখানে ব্যাসার্ধটা হলো r-h ঠিক আছে, কিন্তু তাহলে আমার যে নতুন গোলক বা নতুন পৃথিবী, সেই নতুন পৃথিবীর ভর হলো এম প্রাইম। নতুন পৃথিবীর ভর কত? m প্রাইম। এম প্রাইম। এম প্রাইম। r-h আমাদের আছে, ঠিক আছে, আমাদের এখন এম প্রাইম লাগবে। এই জন্য দেখো আমরা বললাম r-h ব্যাসার্ধের একটি নতুন গোলক কল্পনা করি। এই যে r-h ব্যাসার্ধের একটা নতুন গোলক কল্পনা করি। নতুন গোলকের আয়তন v1 = 4/3 পাই r-h²। সত্য কথা না মিথ্যা কথা? 100% সত্য স্যার। জি স্যার। এবার নতুন গোলকের ভর কিছু বলছো? বলো, বললে। এই সেটটাতে লাইট পড়ছে। হ্যাঁ বলো। লাইট লাইট পড়ছে।
ও বাম দিকে লাইট পড়ছে, এটা স্যার লাইটটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও। এইবার ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে, না লাইটটা আসলে চোখে লাগার কথা, চোখে লাগলে বুঝতে সমস্যা। ওকে, আমরা যে কথা বলছিলাম, নতুন গোলকের ভর এম প্রাইম ইজ ইকুয়াল টু রো v1, যেহেতু নতুন গোলকের আয়তন হলো v1, আমরা কি এই লাইন লিখতে পারি নাকি পারি না? জি স্যার, পারে। জি স্যার। এবার এই ঘনত্ব এর জায়গায় এম বাই ভি এর মান, অর্থাৎ এম বাই 4/3 পাই এর কিউব লিখলাম, আর v1 এর জায়গায় এই আয়তনটা লিখলাম 4/3 পাই, 4/3 পাই কাটা যায়, এম আর মাইনাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই আর কিউব। এটা হলো নতুন গোলকের ভর। কার ভর? নতুন গোলকের। এবার নতুন গোলকের পৃষ্ঠে যেহেতু বস্তুটি আছে, সেহেতু পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ আমরা জি ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করলাম, কারণ প্রথমে আমাদের একটা জি ছিল, তারপর একটা জি প্রাইম, এটাকে আমরা দিলাম জি ডাবল প্রাইম। তোমাদের কোনো আপত্তি আছে? না স্যার। না স্যার। ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এস হোল স্কয়ার। এই যে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম। এবার জি ডাবল প্রাইম বাম পাশে রয়ে গেল, ভি রয়ে গেল। এবার এম প্রাইমের মান দেখো, এম প্রাইমের মান হচ্ছে এম আর মাইনাস এস হোল কিউব। এই যে এম আর মাইনাস এস হোল কিউব উপরে, আর এই আর কিউবটা নিচে চলে গেল। এখানে আর মাইনাস এস হোল স্কয়ার, আর মাইনাস এস হোল স্কয়ার রয়ে গেল। তোমাদের কোনো আপত্তি আছে এই লাইন লিখলে? না স্যার। আরেকবার নাই। বলুন। আরেকবার বলছি, জি জি এর জায়গায় রয়ে গেল, এই এম প্রাইমের জায়গায় এই যে এম প্রাইমের মান হচ্ছে মূলত এটা, একটু লিখে দেয় এম প্রাইম, এম প্রাইমের মান এইটা বসাইলাম এই যে এখানে, এম আর মাইনাস এস হোল কিউব, নিচে আর কিউব, এই যে আর কিউব আর কিউব, আর এখানে যেটা ছিল আর মাইনাস এস হোল স্কয়ার, এটাও রেখে দিলাম। জাস্ট এম প্রাইমের মানটা বসাইলাম, আর কিছুই করিনি। কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এইবার দেখো এইখানে আর মাইনাস এইচ আছে দুইটা, আর এইখানে আছে তিনটা, কাটাকাটি করলে উপরে কয়টা থাকে? একটা থাকে। জি স্যার। ওকে, আর মাইনাস এইচ উপরে রেখে দিলাম। এখানে যে আর কিউব, এটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আর স্কয়ার আর একটা হচ্ছে আর, দুইটা গুণ করলে আবার আর কিউব হয়ে যায়। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। হ্যাঁ, লাভ হলো কি, জি এম বাই আর স্কয়ার মানে হচ্ছে জি, আমরা জানি। ইয়েস স্যার। আর বাই আর মানে হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে জি ডাবল প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এই সমীকরণ থেকে একটা জিনিস দেখে নাও, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবা। এখান থেকে এই পর্যন্ত হলো এইচ। যদি কোনো কারণে বস্তুটিকে একেবারে কেন্দ্রে নিয়ে আসো, কেন্দ্রে, তাহলে এইচ এর মানটা কত হয়ে যাবে? আর এইচ এর মান হয়ে যাবে আর। এবার যদি এইচ এর মান আর বসাও, এই যে এখানে বসাও, এইচ এর মান যদি আর বসাও, তাহলে আর বাই আর মানে 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাহলে জি ডাবল প্রাইমের মান হয়ে গেল 0। কেন্দ্রে যদি নিয়ে আসো, তাহলে অভিকর্ষ ত্বরণের মান হয়ে যাবে 0। এটা আমরা ম্যাথমেটিক্স এর মাধ্যমেও দেখাতে পারি। এতক্ষণ বলছিলাম ফিজিক্স, এইবার দেখালাম ম্যাথমেটিক্স। বলো তো বুঝেছো কিনা? ইয়েস স্যার। আমরা জি এর মান শিখলাম তিনটা, আরো একটা শিখবো আজকে ইনশাল্লাহ। এটা দিয়ে দুটো অঙ্ক করে নেই, তারপরে শিখি। জি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হয়? তোমরা কি আমাকে শুনতে পেয়েছো? ইয়েস স্যার। ওকে, লিখে ফেলো। ভূপৃষ্ঠ হতে কত গভীরতায়
অভিকর্ষজ ত্বরণ অর্ধেক হয়। এখানে কোন অঙ্ক নাই, পুরাটাই লেখা, কিন্তু তারপরেও এটা একটা অঙ্ক। এটা একটা গাণিতিক সমস্যা নাকি? ইয়েস স্যার। পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? অর্ধেক। হ্যাঁ, লিখবো। মনে করি ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ অর্ধেক হয়। শর্ত মতে জি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু হাফ জি। জি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু হাফ জি লেখা যায়? ইয়েস স্যার। ওকে, জি ডাবল প্রাইম সমান যেন কি পড়লাম একটু আগে? জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু হাফ জি। এই জি জি কাটা, 1 মাইনাস এইচ বাই আর ইজ ইকুয়াল টু হাফ, 1 মাইনাস হাফ ইকুয়াল টু এইচ বাই আর, বা এইচ ইকুয়াল টু হাফ আর, হাফ ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। অঙ্কটা ছোট এবং সহজ এবং মজার নাকি? ইয়েস স্যার। আমি তাহলে তোমাদের এখন একটা অঙ্ক করতে দিব। হ্যাঁ, সেই অঙ্কটা কে করবে? তোমরা করবে না? স্যার চেষ্টা করবো। চেষ্টা করবে, ইনশাআল্লাহ পারবা। ভূপৃষ্ঠতে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণ 40% হ্রাস পায়? ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণ 40% হ্রাস পায়? তোমরা করবা, পারবা ইনশাআল্লাহ। কারো কি রেজাল্টটা হয়েছে? স্যার 2.56 into 10 to the power 6. 2.56 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দুইজন বলেছে একই রেজাল্ট, আর কেউ কিছু বলবা? স্যার ওইটাই। স্যার এটাই আসে স্যার। ওকে, এই জায়গায় আমরা এইভাবে লিখবো, জি মাইনাস 40% জি, এই জায়গায় লেখা যায় 0.6 জি। এভাবে করেছো না তোমরা? ইয়েস স্যার। স্যার ওকে, তাহলে আর কোনো সমস্যা নাই, জি জি কাটা যায়। এই জায়গায় যেটা হয়
জি জি কাটা গেলে 1 মাইনাস এ 0.6, তাহলে এটা হবে 0.6 h বাই r, 0.4 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, কত বলছিল? 56 into 10 to the power 6. 10 টু দি পাওয়ার 6 মিটার। ওকে, ভূপৃষ্ঠতে কত গভীরতায়, এটা এসডব্লিউ লিখে নাও, একটি বস্তুর ওজন 75% হয়। 75% হয় লিখছি আমরা, 75% কমে যায় বলি নাই, 75% হয়। মুছে দিব? স্যার এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি বাস্তবসম্মত এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এই অধ্যায়টা লিখা। আর এই অধ্যায়টা ভালো করে বুঝলে তোমরা অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা এবং এটা বিভিন্ন জায়গায় আবার অ্যাপ্লাই করতে পারবা। সুতরাং একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, আর না বুঝলে তো আমাকে বলবাই, বোঝানোর দায়িত্ব আমার। তুমি না বুঝা মানে হচ্ছে মামুন স্যার ব্যর্থ। আণবিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ আণবিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ। তোমরা কি হেডলাইন লিখেছো? হেডলাইন লিখেছো তোমরা সবাই? জি স্যার। তাহলে এবার একটু মনোযোগ দাও, এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছেন, মানে এটা কেন দরকার সেটা আমরা আগে একটু বুঝে নেই, তারপরে হচ্ছে সমীকরণ প্রতিপাদন করব। এটাকে আমরা পৃথিবী বললাম, এটাকে আমরা বলবো উত্তর মেরু, আর এটা হলো দক্ষিণ মেরু, বলতে পারি? জি স্যার। Yes, sir. এটা হলো পূর্ব, এটা পশ্চিম, বলতে পারি? জি স্যার। Yes, sir. ওকে, এবার পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে, আবার হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকেও ঘুরে। নিজ অক্ষে ঘুরে কথাটার মানে কি? এই উত্তর আর দক্ষিণ মেরুর বরাবর যদি একটি অক্ষরেখা আমরা কল্পনা করি, এই অক্ষরেখা এইরকম, এটা যদি একটা ফুটবল হয়, ফুটবলের মাঝে দিয়ে ছিদ্র করে আমরা একটা সুতা বেঁধে দিলাম, সুতা টান টান করে রাখলাম, এবার ফুটবলটাকে ঘুরাইলাম, ঘুরাইতে পারি না? Yes, sir. ফুটবলটাকে ঘোরানোর দরকার নাই, এখন বাজারে কিন্তু গ্লোব পাওয়া যায়, পৃথিবীর মানচিত্র পাওয়া যায়, পাওয়া যায় না? Yes, sir. পৃথিবীর মানচিত্র শুধু বাজারেই পাওয়া যায় না, মোবাইলেও আছে। তুমি দেখবা আঙ্গুলের ইশারায় পৃথিবীটা ঘুরে, দেখেছো নাকি কেউ? আমার এখানে মানচিত্রটা এই মুহূর্তে নাই, হইলে দেখাইতাম। গ্লোব যেরকম আঙ্গুলের ইশারায় ঘুরে, এরকম পৃথিবীর মানচিত্র আঙ্গুলের ইশারায় ঘুরতে থাকে। তোমরা দেখেছো সেই ম্যাপটা? স্যার দেখেছি। ওকে, তাহলে আমাদের আঙ্গুলের ইশারায় পৃথিবীটা ঘুরে, আমরা কই সেটা তো বুঝছি না আমি। আমরা কই আছি এখন? মহাবিশ্বে আছি। ওকে, এইবার আমাকে তোমরা বলবা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে না পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, কোন ভাবে ঘুরে? পশ্চিম থেকে পূর্ব দিকে।
হ্যাঁ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, আর এই জন্য আমরা যেটা দেখতে পাই সেটা সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আসলে সূর্য উঠেও না, সূর্য ডুবেও না। ডুবে না স্যার। আচ্ছা না। না। আমরা উদাহরণটা একটা সহজ উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। আমরা রাস্তা দিয়ে যখন দৌড়াই অথবা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যখন যাই, তখন আমাদের দুই পাশের গাছপালাগুলো পিছনের দিকে দৌড়ায়, সত্য না মিথ্যা? জি স্যার, এরকম মনে হয়। এখানে সত্য। যে লজিকটা কার্যকর, এই পৃথিবীর ক্ষেত্রে একই লজিক কার্যকর। পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে, পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এই জন্য আমাদের কাছে মনে হয় সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এটা বুঝলাম। তাহলে এইভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীটা ঘুরে, এইভাবে ঘুরে। একটু ভালো করে বুঝে শুনে আমার প্রশ্নের উত্তর দিবা, না বুঝে উত্তর দেওয়া দরকার নাই। না বুঝে উত্তর দিলে আমি আবার বুঝাইতে বেজার লেগে যাবে আর কি, কারণ তোমরা বুঝো নাই, আমি ধরে নিলাম তোমরা বুঝছো, তাহলে প্যাস লেগে যাবে। কতক্ষণ পরে আবার বলবা স্যার এটা কি হলো, এটা তো এরকম হওয়ার কথা ছিল না। খেয়াল করো, বুঝে শুনে উত্তর দিবা। ধরে নিলাম পৃথিবীটা স্থির, ধরে নিলাম কি পৃথিবীটা স্থির। তীর। স্থির, আর এইটা হলো পৃথিবীর কেন্দ্র, আর এই জায়গায় আমরা আছি একটা বস্তু, এই বস্তুর ভর হলো 100 কেজি। তাহলে স্থির অবস্থায় এই পৃথিবী বস্তুটিকে তার কেন্দ্রের দিকে টানে, সত্য না মিথ্যা? ইয়েস স্যার। জি স্যার। কত বলে টানে? এফ বলে টানে। ধরলাম এফ বলের মান 98 নিউটন। এই এফ বলের মান কত নিউটন? 980, 9800 না, 80। 980। 980 নিউটন। ওকে, এখন পৃথিবীটা স্থির আছে। এখন পৃথিবীটা কি আছে? স্থির। স্থির। স্থির আছে। এই ক্ষেত্রে জি এর মান হলো 9.8 ধরেছি। 9.8 ধরার কারণে 980 হলো। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এবার পৃথিবী কি আসলে স্থির আছে? না। পৃথিবী তোমরা সবাই স্বীকার করেছো পৃথিবী ঘুরতেছে, তাহলে পৃথিবীটা এইভাবে ঘুরতেছে। যদি পৃথিবী ঘুরে, তাহলে আমি যে বস্তুটা এখানে রাখলাম সেই বস্তুটা ঘুরবে না? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার বস্তুটা যদি ঘুরে একটা বৃত্তাকার পথে, বস্তুটা যদি ঘুরে, তাহলে আমরা জানি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরানো হলে বস্তুটি কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল লাভ করে। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। সত্য। তাহলে এই বস্তুটি এইখানে এফ প্রাইম ইজ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর একটা বল লাভ করবে না বাইরের দিকে? স্যার এফ প্রাইমটা আরেকবার বলবেন? এই টার্মটা আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম পৃথিবীটা স্থির, ধরে নিয়েছি স্থির অবস্থায় এখানে এম ইকুয়াল টু 100 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটিকে পৃথিবী 980 নিউটন বলে তার কেন্দ্রের দিকে টানে। সত্য না মিথ্যা? সত্য। সত্য। হ্যাঁ, বাস্তব কথা হলো এই পৃথিবী স্থির না, পৃথিবী ঘুরতেছে। যদি পৃথিবী ঘুরে, তাহলে আমার এখানে যে বস্তুটা সেই বস্তুটাও ঘুরতেছে। জি স্যার। আর যে কোনো বস্তু যখন ঘুরতে থাকে, সেই ঘুরন্ত অবস্থায় তার কেন্দ্র বিমুখী একটা বল হয়, যেটা হলো এম বি স্কয়ার বাই আর। আমরা তৃতীয় অধ্যায়ের একেবারে লাস্টের দিকে পড়েছিলাম। জি স্যার। বলো ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যে ছেলে বলেছিল আরেকবার বলবেন, তুমি বলো ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, গুড।
এবার কেন্দ্রের থেকে বাইরের দিকে যেই বল আমি ধরলাম সেটা 80 নিউটন ধরলাম, সেটা কয় নিউটন বাইরের দিকে? 80 80 নিউটন। নিউটন। স্থির অবস্থায় আমাদের এই বস্তুটির উপর কেন্দ্রের দিকে বল ছিল 980 নিউটন, আর এখন গতিশীল অবস্থায় বাইরের দিকে সে একটা বল লাভ করলো 80 নিউটন। তাহলে এই বস্তুর উপর লব্ধি বলের মান কত? 900 নিউটন। 900। F1 equal to F minus F prime, 980 বিয়োগ 80 সমান 900 নিউটন। এবার এইখানে 900 নিউটন, তার মানে স্থির অবস্থায় যেই বল ছিল তার থেকে এখন কমে গেল, সত্য না মিথ্যা? ইয়েস স্যার। সত্য। এবার তাহলে আমরা এখানে লিখবো mg। তাহলে এইখানে g is equal to 900 ভাগ 100 সমান এখানে কত হলো g এর মান? 9 মিটার পার 9 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড না, পার সেকেন্ড স্কয়ার হবে, আমি ভুল লিখেছি এজন্য তোমরা ভুল বলেছো। 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আগে কত ছিল? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এইবার তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যদি ঘুরতে থাকে তাহলে সেই বস্তুর উপর জি এর মানটা একটু কম হয়, কারণ লব্ধি বলটা ওই বস্তুর উপরে কম হয়। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। সত্য। স্যার এটা তো কেন্দ্রের দিকে লব্ধি বল তাই না? গতির জন্য, আহ্নিক গতির জন্য আমাদের বস্তুর উপরে কার্যকর যে জি, সেই জি এর মানটাও পরিবর্তন হবে। এইটা শুধু আমরা এখানে বুঝলাম। কিভাবে পরিবর্তন হবে, কতটা পরিবর্তন হবে, সেটা আমি সমীকরণে এখন দেখাবো। তোমরা বলো ঠিক আছে কিনা। স্যার এটা মাইনাস কেন কেন্দ্রের হলো দিকে আরেকবার লব্ধি বলুন বল স্যার, না? f মাইনাস f প্রাইম। আরেকবার একজন করে বলো। স্যার মাইনাস কেন হলো স্যার f মাইনাস f প্রাইম? এফ মাইনাস এ প্রাইম কেন মাইনাস হলো? হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নাই। একটা বল বাইরের দিকে আর একটা বল ভিতরের দিকে, দুইটা বলের ডিরেকশন দুই দিকে না? জি স্যার, বুঝেছি স্যার। দুইটা বুঝে গেছো? স্যার এটা তো জি। কেন্দ্রের দিকে লব্ধি বল তাই না স্যার? এটা কেন্দ্রের দিকে, কারণ এই বস্তুটি তো এখনো ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে চলে যাচ্ছে না, আমি এখনো ভূপৃষ্ঠে আছি, আমি কিন্তু ঘুরতেছি তারপরেও ভূপৃষ্ঠে আছি, তার মানে কি কেন্দ্রের দিকে এখনো লব্ধি বলটা আমাকে টানতেছে। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। আর কারো কোনো প্রশ্ন নাই? এবার সমীকরণ প্রতিপাদন করুন। আরেকটু কথা বলে নেই তোমাদের সাথে, খেয়াল করো। একটা বস্তু এই জায়গায় সেইভাবে ঘুরছে, আরেকটা বস্তু এই জায়গায় সেও এইভাবে ঘুরবে, আরেকটা বস্তু এই জায়গায় সেও এইভাবে ঘুরবে। আচ্ছা আমাকে বলো তো, সবার বৃত্তাকার পথ কি সমান? না স্যার। না স্যার। অনেকেই বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এটা হলো উত্তর মেরু আর এটা হলো দক্ষিণ মেরু। উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে পৃথিবী পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। পৃথিবী পশ্চিম থেকে কোন দিকে ঘুরতেছে? পূর্ব দিকে। পূর্ব দিকে ঘুরতেছে। আর সেই জায়গায় যদি এটা উত্তর আর এটা দক্ষিণ হয়, এটা যদি পূর্ব হয় এটা পশ্চিম হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে যখন এইভাবে ঘুরতে থাকবে তখন এইখানেও কেউ কেউ আছে, আবার এইখানে আছে, আবার এইখানে আছে, আবার একেবারে উত্তর মেরুর কাছাকাছি আছে, আবার দক্ষিণ মেরুর কাছাকাছি আছে। তাহলে তারা যে ঘুরতেছে সেই গুণনের ক্ষেত্রে এক একজনের বৃত্তাকার পথ কিন্তু এক এক রকম। সত্য না মিথ্যা? সত্য। সত্য। তাহলে এই বস্তুটি ঘুরতেছে এইরকম একটা বৃত্তাকার পথে, আর এই বস্তুটি ঘুরতেছে এখানে আর একটা বৃত্তাকার পথে, এই বস্তুটি ঘুরতেছে এখানে আর একটা বৃত্তাকার পথে। যদি তাই হয় তাহলে এর ক্ষেত্রে রৈখিক বেগের মান যা হবে, এর ক্ষেত্রে কি রৈখিক বেগের মান তাই হবে? ইয়েস স্যার। না, এর ক্ষেত্রে রৈখিক বেগের মান যা হবে, এর ক্ষেত্রে রৈখিক বেগের মান তাই হবে না, ভিন্ন হবে।
কেন ভিন্ন হবে? আমি লজিক দিচ্ছি, কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই। বলো, আমরা পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসি কয় ঘন্টায়? 24 ঘন্টা। 24 ঘন্টায়। 24 ঘন্টায় একটা দিন কমপ্লিট হয়, দিন রাত কমপ্লিট হয়। তার মানে কি, পৃথিবীর চারদিকে তুমি একবার ঘুরে আসো। আমরা সবাই পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসি, জানো তো নাকি জানো না? ইয়েস স্যার। জি স্যার জানি। আসলে আমাদের পুরা সারফেস, কি বলে, পুরা অ্যাটমসফিয়ার অর্থাৎ পুরা পরিবেশটা নিয়েই ঘুরি, এই জন্য আমরা বুঝতে পারি না। যদি শুধু আমি আর তুমি ঘুরতাম আর সবকিছু আগের জায়গায় থাকতো, তাহলে আমরা বুঝতাম। আমাদের পুরো পরিবেশটা নিয়েই কি করি, ঘুরি, এই জন্য বুঝি না। ঠিক আছে, তাহলে এও 24 ঘন্টা একবার ঘুরে আসে, এও 24 ঘন্টা একবার ঘুরে আসে, এও 24 ঘন্টা একবার ঘুরে আসে। এবার এর ক্ষেত্রে দেখো, বৃত্তাকার পথটা অনেক বড়, এর ক্ষেত্রে বৃত্তাকার পথটা ছোট, এর ক্ষেত্রে বৃত্তাকার পথটা আরো ছোট। তাহলে এর ক্ষেত্রে বেগের মান হবে সব থেকে বেশি, এর ক্ষেত্রে বেগের মান হবে কম, এর ক্ষেত্রে বেগের মান হবে আরো কম। সত্য না মিথ্যা? সত্য। সত্য, কিন্তু স্যার ওয়ার্ড লাগতেছে স্যার। অড লাগলে তো হবে না, অড লাগলে হবে না, অড লাগা যাবে না। বাস্তব অড তো ওইটাও লাগছিল, যেটা হলো আমরা দেখি সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, আর বিজ্ঞানীরা বলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, ওইটাও অড ছিল। এখন কি ক্লিয়ার না? ইয়েস স্যার। হ্যাঁ, এইটাও ক্লিয়ার। আসলে বস্তুটা বা পৃথিবীটা তো আমরা এইভাবে হাতে নিয়ে দেখতে পারি না, এই জন্য অড লাগছে। তুমি একটা ফুটবল নিবা হাতে, একটা ফুটবল অথবা একটা গ্লোব কিনে নিবা, সেই গ্লোব কিনে নেওয়ার পরে তুমি এরকম মার্ক করবা কয়েকটা বিন্দু, এখানে আর এখানে, এটাকে কেন্দ্র করে যদি গ্লোবটা ঘুরে এরকম একটা মার্ক করবা, কয়েকটা বিন্দু মার্ক করে তাকে ঘুরাই দেখবা। এইটা যখন ঘুরবে, সময় সবগুলোর জন্য একই, কিন্তু এইটা ঘুরবে একটা বড় বৃত্তাকার পথে আর এইটা ঘুরবে একটা ছোট বৃত্তাকার পথে। যদি এইখানে আমি দূরত্ব ধরি 10 কিলোমিটার, তাহলে এখানে দূরত্ব হবে 6 কিলোমিটার, এখানে দূরত্ব হবে 2 কিলোমিটার। তার একই সময়ে সে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, একই সময়ে সে 6 কিলোমিটার পথ অতিক্রম করে, একই সময়ে সে 2 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে কার ক্ষেত্রে বেগের মান বেশি হবে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। এখনো কি অড আছে? না স্যার। না স্যার। এবার আরো একটা কথা বলে নেই, সবগুলোর কৌণিক বেগের মান কত, সেম নাকি আলাদা? সেম। কৌণিক বেগটা হবে সেম। গুড, সুন্দর উত্তর দিয়েছো। কৌণিক বেগ কেন সেম হবে? সে এক পাক ঘুরে আসলে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করবে, আর সময় যদি 24 ঘন্টা হয় 2 পাই বাই টি অর্থাৎ 2 পাই বাই 24, সে দূরত্ব অতিক্রম করবে বেশি, কিন্তু কোণ অতিক্রম করবে 2 পাই ডিভাইডেড বাই টি। এর ক্ষেত্রেও 2 পাই ডিভাইডেড বাই টি, সবার ক্ষেত্রে কৌণিক বেগ হবে সেম। সত্য না মিথ্যা? ইয়েস স্যার। সত্য। সিদ্ধান্তগুলো এবার আমি একটু মনে করিয়ে দিই তোমাদের। আহ্নিক গতির জন্য প্রত্যেকটা বস্তু বাইরের দিকে একটা করে কেন্দ্র বিমুখী বল লাভ করে। আবার 2 নম্বর সিদ্ধান্ত, এক একটা বস্তু এক এক রৈখিক বেগ রৈখিক বেগ লাভ করে, কিন্তু সবগুলো বস্তুর কৌণিক বেগ সমান। আমরা কি বুঝেছি নাকি বুঝি নাই? ইয়েস জি স্যার বুঝেছি। ওকে, এইবার আমরা প্রতিপাদনটা করব। শুধু বোঝানোর জন্য এতগুলো কথা বললাম, লিখতে বেশি সময় লাগবে না। আমার পৃথিবীটা এবার একটু ডিম আকৃতির হয়ে গেল। আমার ডান দিকের পৃথিবীর অংশটা কি দেখা যায়? ইয়েস স্যার। আমার পৃথিবীটা যদি আমার কাছে না থাকে তাহলে হবে?
তোমাদের পৃথিবী কি তোমাদের কাছে আছে নাকি নাই? স্যার তৈরি করতেছি। তৈরি করো। দেখো আমরা পৃথিবী তৈরি করি না, পৃথিবী কি তৈরি করে নাই? স্যার সবই আল্লাহর রহমত স্যার। সবই আল্লাহর ইচ্ছা। ল্যামডা লিখছেন স্যার? এটা ল্যামডা, ল্যামডা। স্যার বোর্ডটা পুরোপুরি দেখা যাচ্ছে না। বোর্ডটা পুরোপুরি দেখা যাচ্ছে না। এবার জি স্যার, এবার ঠিক আছে। এতটুকু লেখো, আমি বুঝাবো, বুঝানোর পরে প্রশ্ন, কারণ এখন অনেক কিছু তোমাদের কাছে মনে হবে ঠিক নাই। 3-4 জন স্টুডেন্ট আপ ডাউন করে, তারা কি নেটওয়ার্কের জন্য নাকি বিদ্যুতের জন্য? তারা এই আছে এই নাই।
স্যার নেটের প্রবলেম অনেক আছে। এই যে তুমি নেটের প্রবলেম বলতে বলতে আরো একজন কমে গেল। স্যার নেট হচ্ছে আসা যাওয়া করতেছে, এই জন্য বারবার ঢুকতেছে বেরোইতেছে। মানে আমার বাসায় করছে তো তাই বললাম। ঠিক আছে, আসলে এটাই সমস্যা। আমরা যে কবে অফলাইনে ক্লাস করতে পারবো আল্লাহ জানে। তোমাদের লেখা কি শেষ? জি স্যার। ওকে, আমি তাহলে এবার একটু বুঝাই। 1 মিনিট সময় দেন স্যার। 1 মিনিট, ওকে দিলাম। আর কয় সেকেন্ড? এক মিনিট শেষ হয়নি? Yes, sir. ওকে, ঠিক আছে। দেখো, মনে করি এম ভরের একটি বস্তু ল্যামডা অক্ষাংশে পি বিন্দুতে অবস্থিত। এই যে ল্যামডা অক্ষাংশ মানে হচ্ছে কি, বিষুব রেখার সাথে ল্যামডা কোণে পি বিন্দুতে অবস্থিত। কোন রেখার সাথে? বিষুব রেখা। বিষুব রেখা, অক্ষরেখা না, বিষুব রেখার সাথে ল্যামডা কোণে পি বিন্দুতে অবস্থিত। যদি এই বিন্দুতে অবস্থিত থাকে আর এই বলটা যদি এইভাবে ঘুরে, তাহলে সে এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে, সত্য না মিথ্যা? Yes, sir. এইরকম একটা বৃত্তাকার পথে যখন সে ঘুরবে, তখন তার কেন্দ্র কিন্তু পৃথিবীর কেন্দ্র না। তার কেন্দ্র কি পৃথিবীর কেন্দ্র? না স্যার। না। তখন তার ব্যাসার্ধ হলো স্মল আর। এই ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। যদি কোনো বস্তু একেবারে বিষুব রেখায় থাকে, তাহলে তার কেন্দ্র হয়ে যাবে পৃথিবীর কেন্দ্র। তার কেন্দ্র কি হয়ে যাবে? পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র। তাহলে এই জায়গায় বস্তুটির যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে এখানে, আর তার ব্যাসার্ধ হলো আর। এইখানে পৃথিবীর ব্যাসার্ধ আর, এইখানে পৃথিবীর ব্যাসার্ধ আর, সব জায়গায় আর, ঠিক আছে। এই কোণটা যদি ল্যামডা হয়, তাহলে এই কোণটাও ল্যামডা হয়। কোন দুইটার নাম কি? ল্যামডা। না, একান্তর কোণ। একান্তর কোণ। এই কোণটা যদি ল্যামডা হয়, এই কোণটাও ল্যামডা হয়, এই কোণ দুটার নাম কি? বিপ্রতীপ কোণ। অনুরূপ কোণ। না, বিপ্রতীপ কোণ। এই কোণ দুটার নাম হচ্ছে বিপ্রতীপ কোণ। ওকে, এবার এই কোণটা ল্যামডা যদি হয়, এটার ভূমি হচ্ছে আর, অর্থভুজ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে কি লেখা যায়? cos ল্যামডা ইজ ইকুয়াল টু ভূমি বাই অর্থভুজ লেখা যায়। Yes, sir. কয় সেকেন্ড আছে আমাদের মিটিং এন্ড হওয়ার? less than 1 minute. বলো। Less than 1 minute. হ্যাঁ, আমি কেটে দেই, তাড়াতাড়ি একটু জয়েন করো, কারণ এই সময় বুঝাইলে
10 সেকেন্ড দেখবো, আর জয়েন করলে তাড়াতাড়ি করো। ওকে, এখনো 7-8 জন জয়েন করেনি। আমরা বলতে থাকি, তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস ল্যামডা, এটা কি লেখা যায় নাকি লেখা যায় না বলো? ইয়েস স্যার। ওকে, এবার বস্তুর কেন্দ্র বিমুখী বল। এখানে যখন বস্তুটা ঘুরবে তখন কেন্দ্র থেকে বাইরের দিকে সে একটা বল লাভ করবে, আমরা জানি নাকি জানি না? জানি স্যার। এই F1 ইকুয়াল টু m ওমেগা স্কয়ার আর, এটা কি জানো নাকি mv স্কয়ার আর, এটা জানো? স্যার এমডি স্কয়ার বাই আর। ওকে, mv স্কয়ার বাই r। এইবার m v ইকুয়াল টু r ওমেগা, এটা জানি? ইয়েস স্যার। স্যার জানি। v ইকুয়াল টু r ওমেগা জানি না জি, আমরা? স্যার। ওকে, তাহলে এটা লেখা যায় m ওমেগা স্কয়ার r। একটা আর কাটা যায় নিচে থেকে, তার উপরে একটা আর থাকে, ওমেগা স্কয়ার থাকে। আমরা একবার লিখে দিলাম m ওমেগা স্কয়ার r। m ওমেগা স্কয়ার হয়ে গেল এই r এর মান, এই যে এখান থেকে ক্যাপিটাল আর কস ল্যামডা লেখা যায়। বলো। ইয়েস স্যার। ওকে, জি স্যার। এই বলটা হলো এখান থেকে বাইরের দিকে, এখান থেকে বাইরের দিকে। এবার তোমাদের মনে আছে, বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে তাহলে বস্তুকে টানে পৃথিবীর কেন্দ্রের দিকে। কোন দিকে টানে? পৃথিবীর কেন্দ্রে। কেন্দ্রের দিকে। তাহলে এখানে এম্বরের বস্তু থাকলে এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে, এই যে এই বরাবর কেন্দ্রের দিকে। তাহলে কেন্দ্রের দিকে একজন টানতেছে, আরেকজন হচ্ছে টানতেছে এই কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে এই বল আর এই বল, এই দুইটা বল তো পরস্পর বিপরীত দিকে না, বিপরীত দিকে। F1 আর এখানে যে কেন্দ্রের দিকে টানতেছে, সেই দুইটা বল কি পরস্পর বিপরীত দিকে? কথা বুঝাইতে পারলাম না। স্যার এখানে কেন্দ্র আবার ও কেন ধরতেছি? হ্যাঁ, ওকে, যে কোনো একটা বস্তুকে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় রাখবা, আমেরিকা রাখো, বাংলাদেশে রাখো, নেপাল আর ভুটান, যেখানেই তুমি রাখো, বস্তুটাকে টানবে কোন দিকে? কেন্দ্রের দিকে। কিন্তু স্যার আপনি না পৃথিবীর বললেন কেন্দ্রের কেন্দ্র দিকে। হইতে পারে। তাহলে এই বস্তুটাকে টানবে হলো পৃথিবীর কেন্দ্রের দিকে। কি কোনো ঝামেলা আছে? স্যার হ্যাঁ, আপনি স্যার, না বললেন যে ওই বললেন বস্তুটার বস্তু ক্ষেত্রে যেখানে- কেন্দ্র হচ্ছে ছোট আর এর যেটা। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক, ওই কথাটাও ঠিক। ওকে, এই জায়গায় যে এম্বরের বস্তুটা আছে সেটা ঘুরতেছে হলো এইভাবে, আর ঘূর্ণনের ক্ষেত্রে তার কেন্দ্র হলো এটা। আমি যদি এটাকে এম বলি, এম, অথবা কেন্দ্রটাকে যদি আমি কিউ বলি, কিউ, ঘূর্ণনের ক্ষেত্রে তার কেন্দ্র হলো কিউ। সত্য না মিথ্যা? সত্য। আর এই জায়গায় সে কেন্দ্র বিমুখী বল লাভ করবে এই কিউ থেকে বাইরের দিকে F1। সত্য না মিথ্যা? সত্য। তাহলে স্যার এখানে আবার কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ বলো কেন্দ্র বলো। বিমুখী বলের তাহলে স্যার আবার যখন আমরা কেন্দ্র বিমুখী বল হিসাব করতেছি তখন ওকে কেন কেন্দ্র ধরলাম না? কেন্দ্র বিমুখী বল যখন এই যে এটা এটা যখন বের করলাম, এটা তাই তো? জি স্যার। হ্যাঁ, কারণ সে তো এই কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে না, এই কেন্দ্রকে কেন্দ্র করে কি সে ঘুরছে? না স্যার। সে কেন্দ্র করে ঘুরছে কিউ বিন্দুকে কেন্দ্র করে। কিউ বিন্দুকে কেন্দ্র করে ঘুরার কারণে তুমি যদি মনে করো আমি এখানে একটা বস্তুকে ঘুরাচ্ছি, তাহলে আমার এই মার্কার থেকে বাইরের দিকে বল লাভ করবে। তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, এই জায়গায় দাঁড়িয়ে তুমি আরেকটা বস্তুকে ঘুরাচ্ছ, তাহলে সেই বস্তু কি আমার কেন্দ্রকে কেন্দ্র করে পরে ঘুরবে, বা আমার কেন্দ্র থেকে বাইরের দিকে বল লাভ করবে? না স্যার আমার না স্যার। একটা একটা বস্তু যাকে কেন্দ্র করে ঘুরবে তার কেন্দ্র থেকে বাইরের দিকে বল লাভ করবে। এই কথাটা কি ক্লিয়ার?
জি স্যার। জি আর স্যার। একটু সামনে যাই, আর একটু সামনে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, মানে পুরোটা বুঝাই দিলে ক্লিয়ার হয়ে যাবে ঘটনাটা কি। আমি শুধু বলছি এই কেন্দ্র থেকে বাইরের দিকে বল হলো F1, এইটা তো কোনো সমস্যা নেই, আছে? বলো সমস্যা আছে কিনা? না স্যার। নাই। ওকে, এবার আমি আবার পরে যেটা বলছি, যদি ঘূর্ণন না থাকতো, যদি এই ঘূর্ণন টুর্ণন কিছুই না থাকতো, আর এই জায়গায় যদি আমি এম বলের একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুটাকে পৃথিবী টানবে তার পৃথিবীর কেন্দ্রের দিকে। কোন দিকে টানবে? পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে এফ বলে টানবে। এইবার ঘূর্ণনের জন্য F1 যেই বলটা পাওয়া গেল, সেই বলের একটা অংশ বের করবো আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে, এই যে F2। এই যে দেখো এই জায়গায় লিখছি, পৃথিবীর কেন্দ্র হতে বাইরের দিকে বল F2 = F1 cos lambda। এটা কিভাবে লিখলাম? যদি F1 এটা হয়, ল্যামডা যদি এটা হয়, যার সাথে কোণ হয় সেই বরাবর cos lambda হয়, আমাদের মনে আছে? বা cos থিটা হয়, মনে আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে এই F2 টা হলো F1 cos lambda। F1 এর মান কত? m ওমেগা স্কয়ার আর cos lambda, আর cos lambda এখানে রয়ে গেল, এই দুইটা গুণ করলে হয় cos স্কয়ার lambda। এইবার F2 টা কোন দিকে বলো তো? কেন্দ্রের বিপরীত দিকে। পৃথিবীর কেন্দ্রের বিপরীত দিকে হলো F2, আর বস্তুটিকে পৃথিবী টানতেছে F1 বলে, তাহলে বস্তুর উপর লব্ধি বল কত হবে? দুইটা বিয়োগ করলে এই দুইটার বিয়োগফলের সমান। এই যে লিখলাম পৃথিবীর কেন্দ্রের দিকে লব্ধি বল, এটাকে এফ ল্যামডা দিয়ে প্রকাশ করলাম, যেহেতু ল্যামডার উপরে নির্ভরশীল। এফ ল্যামডা ইকুয়াল টু পৃথিবীর কেন্দ্রের দিকের বল বিয়োগ পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকের বল। এবার এফ ল্যামডার জায়গায় লিখলাম mg ল্যামডা, এফ এর জায়গায় mg আর F2 এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। উভয় পক্ষ থেকে যদি আমরা m কমন নিয়ে ভাগ দেই, তাহলে g ল্যামডা ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। এই সমীকরণটা ঠিক আছে? ইয়েস স্যার। এইবার একটু বলতে স্যার। হবে এই জিটা কি, এই জিটা কি? আমরা যে 9.8 বের করেছিলাম সেই জি, যেখানে ঘূর্ণন নাই, যেখানে ঘূর্ণন নাই। নাই ধরে নিয়ে করা আর কি, গুণনটা হিসাব করা হয়নি, এটা হলো সেই জি। এইবার গুণনের জন্য এক এক জায়গায় জি এর মান এক এক রকম হবে। যদি একেবারে পৃথিবীর উত্তর মেরুতে কোনো ব্যক্তি থাকে, একেবারে উত্তর মেরুর পয়েন্টে যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে ল্যামডার মান কয় ডিগ্রি হবে বলো? ল্যামডার মান 90 ডিগ্রি যদি হয়, cos 90 ডিগ্রি মান 0, তখন হয়ে যাবে জি এর জি ল্যামডার মান হবে জি, যেটা আমরা অলরেডি জানি। স্যার বলো। স্যার একটা কোশ্চেন ছিল যে আমরা যে লব্ধি বলটা বের করলাম না, তো এখানে তো আমরা হিসাব করব হচ্ছে F1 আর হচ্ছে F, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল আর একটা হচ্ছে পৃথিবী কেন্দ্রের দিকের বল। তো আমরা F সরাসরি বের করতে পারলাম না দেখি কি F2 বের করে ওইটা বিয়োগ করলাম নাকি? গুড। এখানে যখন বস্তুটি ঘুরবে, তখন পৃথিবীর কেন্দ্রকে যদি কেন্দ্র করে ঘুরতো, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকের বলটা বের হয়ে যেত। এখন যেহেতু সে পৃথিবীর কেন্দ্রকে স্যার বুঝি কেন্দ্র নাই করে স্যার। ঘুরে, আবার বলছি, বস্তুটি যদি এই জায়গায় থাকতো, এই জায়গায়, বিশু জি বলছো না, স্যার। সে যখন ঘুরবে তখন আমাদের একটা বল বের হবে এইদিকে এফ প্রাইম, যেটা হলো পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে। কোন দিকে? কেন্দ্র থেকে বাইরের দিকে, কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। আর এই জায়গায় এফ পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে এখানে লব্ধি বল হবে এফ মাইনাস এফ প্রাইম। সত্য না মিথ্যা? জি স্যার সত্য। আর এই জায়গায় আমরা যে কেন্দ্র বিমুখী বল বের করেছি, সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে না, বাইরের দিকে, না এটা স্যার। যেমন কেন্দ্র থেকে বাইরের দিকে সরাসরি বিয়োগ করলাম, এইখানে F1 যেটা, সেটা পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে না, এই জন্য আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকের উপাংশটা আগে বের করে নিয়েছি।
জি স্যার পৃথিবীর ক্লিয়ার। কেন্দ্র থেকে হ্যাঁ বাইরের দিকের উপাংশটা বের করে নিয়ে তারপরে পৃথিবীর কেন্দ্রের দিকে যেই বল সেটা এখান থেকে বিয়োগ করেছি। এইবার বলো কারো কোনো আপত্তি আছে কিনা? না স্যার। তার মানে স্যার কেন্দ্র বিমুখী বল হ্যাঁ, বলো। আর কেন্দ্র থেকে বাইরের দিকে আলাদা জিনিস। হ্যাঁ, কেন্দ্রের দিকে বল আর কেন্দ্র থেকে বাইরের দিকে বল, এই দুইটা বল বের করা আমাদের টার্গেট। এরপরে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারি। স্যার এই উপাংশটাই কি স্যার কেন্দ্র বিমুখী বল হিসেবে কাজ করবে? এই উপাংশটাই পৃথিবীর কেন্দ্র বিমুখী বল হিসেবে কাজ করবে। ইয়েস স্যার। স্যার এখানে এইবার তোমরা দেখবা, আরেকবার বলো। ল্যামডা ব্যবহার না করে থিটা ব্যবহার করতাম না, কারণ কোনই তো এটা। হ্যাঁ, এবার ল্যামডা ব্যবহার না করে থিটা ব্যবহার করলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তুমি যদি থিটা ব্যবহার করো তাতেও কোনো কিছু আসে যায় না। তোমাদের বইগুলোতে এইভাবে লেখা আর কি, অক্ষাংশ। অক্ষাংশ মানে বিষুব রেখার সাথে যত ডিগ্রি কোণ করে যায় সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করেছে। এবার ল্যামডা আবার তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাই তাই না? জি স্যার। আর এক জায়গায় ল্যামডা সেকেন্ড পেপারে চার্জের ঘনত্ব আছে ল্যামডা। এবার ল্যামডা দিয়ে এত কিছু ব্যবহার করার কি দরকার? এই জায়গায় আমি যে উদাহরণটা দেই, আমি একজন মানুষ, আমি যদি আমার ছেলের সামনে দাঁড়াই তাহলে আমি তার বাবা, আর আমি যদি আমার বাবার সামনে দাঁড়াই তাহলে আমি তার ছেলে। মানুষ আমি একটাই। কথা কি বুঝাতে পারলাম? এই কথা কি তোমরা শুনতেছো? ইয়েস জি স্যার। স্যার। আমি মানুষ একটাই, আমি কোন জায়গায় দাঁড়াইলাম সে অনুসারে আমার পরিচয় হবে। আর আন্দাজে বললে হবে না, মুখস্থ জিনিস বললে হবে না। কথা কি ক্লিয়ার? এই সমীকরণের ক্ষেত্রে ল্যামডাটা হলো কোণ। এবার আমাকে বলবা, যদি বলে উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে কে অবস্থিত, তাহলে ল্যামডার মান কয় ডিগ্রি? ল্যামডার মান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। যদি বলে বিষুব অঞ্চলে অবস্থিত, বিষুব অঞ্চলে, তাহলে ল্যামডার মান কয় ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এরপরে যদি মাঝামাঝি কোনো কোণ বলে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। শুধু দুইটা মনে রাখতে হবে, বিষুব অঞ্চলে বলে ল্যামডার মান 0 আর মেরু অঞ্চলে বলে ল্যামডার মান হবে 90। এইবার এই পর্যন্তই থাকুক। আগামীকাল তোমাদের সাথে আমার একটা ক্লাস আছে, মনে আছে না? স্যার Yes, তপন sir. স্যার বইটা রাখেন। আগামীকাল কয়টায়? 11টায়। এই 10টায়। 10টা থেকে 11। 10টা থেকে 11টা। আগামীকাল 10টা থেকে 11টা। স্যার তপন স্যারের বই রাখেন। 11টা। এটা কোন কোন স্যারের বই? তপন স্যারের বই। তপন স্যারের বই। ওকে, ঠিক আছে। সবাইকে একটু বলে দিও, কালকে কিন্তু মিস করবে, পরে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। সবাইকে তোমরা গ্রুপে একটু বলে দিও বাবু স্যারের ক্লাস আছে কালকে 10টা থেকে 11টা। অনেকেই ভুলে যাবে, কালকে থাকবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। স্যার